পড়ে শোনাচ্ছিলাম অ্যালেক্স হেলের বিখ্যাত উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ 10ম পর্ব। কিছুদিন যাবৎ বেলের আচরণ কেমন রহস্যময় হয়ে উঠেছিল। মেজাজ ভালোই, অথচ মুখে কথা ছিল না। দোলনা চেয়ারে দুলতে দুলতে নিজের মনেই হাসত, গুনগুন করে গানও করত। কোনটার দিকে মাঝে মাঝে অদ্ভুত কটাক্ষপাত করছিল। অবশেষে এক রাতে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে বেল কোনটার হাত টেনে এনে নিজের পেটের ওপর রাখল। হাতের নিচে একটা নড়াচড়া অনুভব করে কোনটা আনন্দে লাফিয়ে উঠল। পরের কয়েক সপ্তাহ কোনটা নিজের মধ্যে ছিল না। কার্যত সে সাহেবের গাড়ি চালাচ্ছিল বটে, কিন্তু মনে মনে বহু দূরে জুফরেতে চলে গিয়েছিল। সে যেন দেখছিল পিঠে ছোট বাচ্চা বেঁধে বেল নদী পার হয়ে ধানের খেতে যাচ্ছে। প্রথম সন্তানের জন্মকালে যে হাজারো রকমের নিয়মকানুন থাকে, যা বিনটা ও অমরও তার জন্মকালে পালন করেছিল, তার গুরুত্ব যেন সে দিবারাত্র অনুভব করছিল। সে শপথ করল, পুত্র সন্তান হলে তাকে সে প্রকৃত মানুষ হতে শেখাবে, জুফরেতে থাকলে যেভাবে করা হতো। এই সাদা মানুষের দেশে যদি তা নিয়ে বিপদেও পড়তে হয়, সে গ্রাহ্য করবে না। পুত্র সন্তানের কাছে পিতাকে বিরাট মহিরুহ হয়ে দাঁড়াতে হয়। কন্যা সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করে যথাসময়ে বিবাহ দিতে পারলেই কর্তব্য সমাপ্ত হয়। তাকে গৃহকর্ম ও নানা কর্তব্য শেখাবার দায়িত্ব মায়ের। পুত্র সন্তান বংশের সুনাম ও সুখ্যাতি বহন করে। পিতামাতা অথর্ব হয়ে পড়লে তাদের দেখাশোনার ভার সুপুত্রের উপর বর্তায়। বেলের সন্তান সম্ভাবনা ঘানাবাসীর সাথে সাক্ষাৎকার থেকেও বেশি করে কোনটার মনকে আফ্রিকার জন্য ব্যাকুল করে তুলেছিল। একদিন ধৈর্য সহকারে বসে বসে তার জমানো প্রস্তর খণ্ডগুলো গুনে দেখল। 22.5 বর্ষা সে স্বদেশ দেখেনি। সে স্তম্ভিত হয়ে গেল। আজকাল সন্ধ্যাবেলা বেল যখন কথা বলতে থাকে, কোনটা কোন শূন্যলোকে তাকিয়ে কি যে চিন্তা করতে থাকে, বুঝে ওঠা ভার। আবার তার আফ্রিকা আনা শুরু হয়েছে। মনে মনে গজর গজর করে বেল একাই শুতে চলে যেত। এমনি এক রাতে শোবার ঘর থেকে বেলের কাতরোক্তি শুনে কোনটা দৌড়ে গেল। কি হলো? সময় হয়ে গেল কি? কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আর্তনাদ করছিল। কোনটা নিচু হয়ে তাকে স্পর্শ করতে বেল ঘুম ভেঙে তীর বেগে উঠে বসল। সর্বাঙ্গ ঘামে ভেজা। সে দুঃস্বপ্ন দেখেছে, যেন সাদা মানুষদের এক ফুর্তির খেলায় তার মালিকের আবাদে জন্মানো পরবর্তী কালো শিশুটিকে বাজিতে প্রথম পুরস্কার বলে ধরা হয়েছে। বেল ভয়ানক অস্থির হয়ে উঠেছিল। কিছুতেই সে প্রবোধ মানবে না। অবশেষে কোনটা কখনো যা করেনি তাই করল। ওয়ালা সাহেবের প্রশংসা করে বলল, তার মতো ভালো লোক কখনো অমন কাজ করবেন না। ক্রমে বেল শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু কোনটার চোখে আর ঘুম এলো না। হ্যাঁ, ওরকম ঘটনার কথা সে শুনেছে। অজাত শিশু উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়, তাস খেলায় বা মোরগের লড়াইয়ে বাজি হিসাবে ধরা হয়। বেহালাবাদক তাকে বলেছে, মেরি নামে একটি 15 বছরের সন্তান সম্ভাবা কৃতদাসীর মালিক মৃত্যুকালে উইল করে গিয়েছিলেন, মেরির প্রথম 5টি সন্তান সাহেবের 5 মেয়ে পাবে। কোনটা শুনেছে ধারের বন্ধক হিসাবে সন্তান সম্ভাবা কৃতদাসীর অজাত শিশুকে ধরা হয়। অজাত শিশুকে বিক্রি করে ধার শোধ করা যায়। স্পটসিলভেনিয়াতে নিলামের বাজারে 6 মাসের স্বাস্থ্যবান শিশুর দাম $200। মাস 3 পরে একদিন বেল হাসতে হাসতে গল্প করছিল। মিসি অ্যান জিজ্ঞেস করেছিল, তোমার পেটটা এত বড় হয়েছে কেন? আমি বলেছি, সোনামণি, পেটের ভেতরের আভেনে আমি যে একটা ছোট্ট বিস্কিট বানাচ্ছি। শুনে কোনটার পিত্তি জ্বলে গিয়েছিল। বেল যে এই আহ্লাদি মেয়েটাকে নিয়ে এত আধিক্যতা করে কেন, কোনটা বুঝে উঠতে পারে না। কোনটা আর বেলের সন্তান সাদা মানুষের বাচ্চাগুলোর সাথে খেলে বেড়াবে, তারাই আবার এদের মালিক হবে, হয়তোবা এদের সন্তানের পিতাও হবে। এসব চিন্তা কোনটার কাছে অসহ্য। অনেক আবাদি কোনটা দেখেছে কালো মায়েদের সন্তান সাহেবদের বাচ্চার মতোই ফর্সা, কারণ তাদের পিতা একই। বেলের এ ধরনের কিছু হবার আগে সে মালিককে খুন করে ফেলবে। অনেক কালোরাই নিজের স্ত্রীর ফর্সা বাচ্চাকে নির্বিকার চিত্তে কোলে নেয়, কারণ তারা জানে এই বিষয়ে ট্রু শব্দটি করলেই ঘোরতর বিপদ ঘটবে। নিলামে কালোদের গর্ভজাত ফর্সা মেয়েদের দাম ওঠে বেশি। তাদের কিভাবে ব্যবহার করা হয়, কেন দাম বেশি, তার কারণও কোনটা শুনেছে।
আর ফর্সা ছেলেদের রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়, সম্ভবত মেরেই ফেলা হয়। সাহেবদের ভয়, কালো মায়ের ফর্সা ছেলেদের বড় হলে হয়তো কালো বলে চেনা যাবে না, তারা অন্যত্র পালিয়ে গিয়ে মিথ্যা পরিচয়ে যদি সাদা মেয়ের সাথে মিলিত হয়, তবে সাদা মানুষের রক্ত দূষিত হয়ে যাবে। আল্লাহকে ধন্যবাদ, তার আজ যা অভিপ্রায় থাকুক, কোনটা অন্তত একটি বিষয় নিশ্চিন্ত যে তাদের সন্তানটি অবিমিশ্র কালো। 1790 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে বেলের প্রসব যন্ত্রণা শুরু হলো। কোনটার হাত চেপে ধরে নিঃশব্দে সে যন্ত্রণা সহ্য করতে লাগলো। এরই মাঝে এক ফাঁকে বেল কোনটাকে বলল, আগেই বলা উচিত ছিল তোমাকে, এর আগে আমার 2টি সন্তান জন্মেছিল, এখানে আসবার আগে। তখন আমার 16 বছরও পূর্ণ হয়নি। স্তম্ভিত কোনটা বেলের বেদনার্ত মুখের দিকে তাকিয়ে রইল। এ কি অচিন্তনীয় সংবাদ! আগে জানলে, না তা নয়, আগে জানলেও সে বেলকেই বিয়ে করত, কিন্তু তাই বলে আগেভাগে তাকে না জানানোটা নিশ্চয়ই বিশ্বাসঘাতকতা। বেল কাঁদতে কাঁদতে বলল, 2টি মেয়ে, শিশুকালেই তাদের বিক্রি করে দিয়েছে। একটি মাত্র হাঁটতে শিখছিল, ছোটটির 1 বৎসরও হয়নি। বেল কথা বলতে পারছিল না। আবার যন্ত্রণার ঢেউ এলে সজোরে কোনটার হাত চেপে ধরল। ব্যথা কমলে চোখের জলে ভেসে কোনটাকে বলল, না, সে বাচ্চাদের বাবা কোনো সাদা মানুষ নয় গো, আমারই বয়সে আরেকটি নিগ্রো। এবার ব্যথার ঢেউ আগের চেয়ে ঘন ঘন। বেলের নখ কোনটার হাতে প্রায় বিঁধে যাচ্ছিল। বিস্ফারিত মুখ গহ্বরে শব্দহীন চিৎকার। সিস্টার ম্যান্ডিকে বলা ছিল। কোনটা ছুটে গিয়ে তাকে ঘর থেকে ডেকে নিয়ে এলো। ওয়ালার সাহেবের বাড়িতে গিয়েও করাঘাত করল। সাহেব এক পলক তার মুখের দিকে তাকিয়েই বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। সিস্টার ম্যান্ডির নির্দেশে কোনটা বাইরে বসে রইল। দূরে বহুদূরে তার স্বদেশ জুফরেতে বিনটা ও অমরও ঠাকুরমা ঠাকুরদা হতে চলেছে, কিন্তু তারা সে খবর জানতে পারবে না, কোনোদিন দেখতেও পাবে না। এ চিন্তা কোনটাকে বেদনায় বিহ্বল করে তুলছিল। একটা নতুন কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কোনটা সচকিত হয়ে লাফিয়ে উঠল। একটু পরে ওয়ালা সাহেব বেরিয়ে এলেন। ক্লান্ত কণ্ঠে বললেন, বেলের খুব কষ্টকর সময় গিয়েছে। 43 বছর বয়সে বাচ্চা হওয়া তো সহজ নয়। যাই হোক, কয়েকদিনে সুস্থ হয়ে উঠবে। সিস্টার ম্যান্ডির কাজ হয়ে গেলে ভেতরে গিয়ে মেয়ে দেখে এসো। মেয়ে? হতাশ কোনটা বহু কষ্টে নিজেকে প্রবোধ দেবার চেষ্টা করছিল। এমন সময় ম্যান্ডি হাসি মুখে এসে তাকে ডাকল। বেল তাকে দেখে অবসন্নভাবে হাসল। কোনটা অন্যমনস্কভাবে তার হাতে আলতো চাপ দিল, তার দৃষ্টি পাশে রাখা শিশুটির দিকে। হ্যাঁ, মুখের গঠনে অবিসংবাদীভাবে মান্ডিনকা গোষ্ঠীর ছাপ। আল্লাহর ইচ্ছাই শিশুটি মেয়ে, কিন্তু তবুও সে তো তারই সন্তান। কোনটার মন শান্তি ও গর্বে ভরে গেল। কিন্টে বংশের রক্তধারা অমিত শক্তি নদীস্রোতের ন্যায় শতাব্দী পার হয়ে আরও এক প্রজন্ম এগিয়ে গেল। শিশুটির একটি উপযুক্ত নামকরণ দরকার। আফ্রিকাতে এই উপলক্ষে সন্তানের পিতা 8 দিনের ছুটি পেতে পারত। এখানে সেরকম আশা করাই বাতুলতা। তবুও তাকে গভীরভাবে চিন্তা করতে হবে। সে জানে শিশুটি ভবিষ্যতে কেমন মানুষ হবে তা এই নামকরণের ওপর অনেকটা নির্ভর করে। অকস্মাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল, সে শিশুটি যে নামই দিক, তার পদবি হবে ওয়ালার সাহেবের নামে। চিন্তাটা তার রক্তে আগুন ধরিয়ে দিল। সে প্রতিজ্ঞা করল, শিশুটি বড় হয়ে তার যথার্থ বংশ পরিচয় যাতে পায়, সে ব্যবস্থা কোনটা করবে। বিনা বাক্য ব্যয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রত্যুষের প্রথম আলোর আভাস আকাশে ফুটে উঠেছিল। কোনটা প্রার্থনা সেরে গভীর চিন্তায় মগ্ন হল। বেলের জীবনের সবচেয়ে বড় দুঃখ 2টি শিশু সন্তানকে হারানো। মান্ডিনকা ভাষায় এমন একটি শব্দ বার করতে হবে যেটি নাম হয়ে এই শিশুটিকে মাতৃ অঙ্ক থেকে বিচ্ছিন্ন হবার আশঙ্কা থেকে রক্ষা করবে। সহসা উপযুক্ত শব্দটি তার মনে উদয় হল। হ্যাঁ, পেয়েছে, সে পেয়েছে, কিন্তু এখনই সেটি মুখে উচ্চারণ করাও অন্যায়। কোনটা ঘরে ফিরে এলো। বেল কিন্তু এই নামকরণের প্রস্তাবে ঘোরতর আপত্তি জানালো। এত তাড়াটা কিসের? নামের কথা তো আমাদের মাঝে কিছু হয়নি। বেলের জিদ কত কঠিন কোনটা জানত। রাগে দুঃখে তার অন্তর ভরে উঠল। সে বেলকে বোঝাবার চেষ্টা করল, বংশের ঐতিহ্যকে সম্মান দিতে হবে। নামকরণের কতগুলো রীতিনীতি আছে, সেগুলো মানা দরকার। সন্তানের নাম নির্বাচন করবার অধিকার একমাত্র পিতারই থাকে, কিন্তু নামটি সর্বাগ্রে শুনবার অধিকার স্বয়ং শিশুর,
অপর কারোর সেটি আগে শুনতে নেই। হ্যাঁ, নামকরণের তারা নিশ্চয়ই আছে। মালিক যদি তার আগে নাম ঠিক করে ফেলেন, শিশু সেটি শুনে ফেললে বড় বিপদ হবে। দেখো, তোমার এসব আফ্রিকায় আনাতে সবচেয়ে বেশি বিপদ হবে, বলে দিচ্ছি। না না, এই শিশুর ওসব ম্লেচ্ছ নাম রাখা চলবে না। ক্রোধে উন্মত্ত হয়ে কুন্টা আবার ঘর থেকে বেরিয়ে গেল। তখন প্রভাতের প্রথম ঘণ্টা বাজানো হচ্ছিল। এইবার কৃতদাসেরা হাত মুখ ধুয়ে প্রাতরাশ খাবে। কুন্টার এদের মুখ দর্শন করতে ইচ্ছা করে না। সাদা মানুষেরা এদের শিখিয়েছে কেবল আফ্রিকা নামের যে কোনো বস্তু থেকে দূরে সরে থাকতে। ঘোড়াগুলোকে দানা পানি দিয়ে সাহেবের কখন গাড়ি লাগবে জানতে চেয়ে সে বড় বাড়ির রান্নাঘরে গেল। বেলের অনুপস্থিতিতে সেখানে অ্যান্ড সুকে কাজ করছিল। সে কুন্টার দিকে ফিরেও তাকালো না, শুধু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বেল নিশ্চয়ই আন্ট সুকে ও সিস্টার ম্যান্ডির কাছে কুন্টার নামে কিছু বলেছে। যা খুশি বলুক, কুন্টার তাতে কিছু এসে যায় না। কিন্তু এখন সে করবে কি? গাড়িটাকেই ঘষা মাজা করতে শুরু করলো। ঘরে গিয়ে বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করছিল বেলকেও, কিন্তু যতবার মনে পড়ছিল কিন্টে বংশের কোনো স্ত্রীলোক বিধর্মী সাদা মানুষের নামে নিজ সন্তানের নাম রাখতে চাইছে, ক্রোধে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল। সারা জীবন হীনমন্যতা আর আত্মগ্লানি বহন করে বেড়াবার সেটাই তো প্রথম সোপান। দুপুরে আন্ট সুকে বেলের জন্য একপাত্র খাবার নিয়ে যাচ্ছিল। দেখে মনে হলো স্যুপ। তাতে কুন্টার খিদেও জানান দিয়ে উঠল। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। গোলাবাড়ির পেছন দিকে কিছু মিষ্টি আলু রাখা ছিল। কুন্টা মনের দুঃখে তারই গোটা চারেক খেল। সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরে এলো। শোবার ঘরে সারা শব্দ ছিল না। বেল ঘুমিয়েই রয়েছে বোধহয়। কুন্টার টেবিলের ওপর মোমবাতিটি জ্বালাতে যাবে, এমন সময় আওয়াজ এলো, কে তুমি? কুন্টা মোমবাতি হাতে ভেতরের ঘরে ঢুকল। দেখো কুন্টা, আমাদের মালিককে আমি তোমার চেয়ে বেশি চিনি। তোমারও সব আফ্রিকা আনা দেখতে গেলে এর পরে নিলামে আমাদের তিনজনকেই বিক্রি করে দেবেন, এ তুমি স্থির জেনো। ক্রোধ যথাসাধ্য সংবরণ করে কুন্টা জানালো, যত বিপদই থাক তার সন্তানের নাম সে কখনো সাদা মানুষের নামে হতে দেবে না। দ্বিতীয়ত, তার সন্তানের নামকরণ বংশের প্রথা অনুযায়ী হবে। কি করবে তুমি শুনি? বেল যখন শুনল কুন্টা শুধু অল্প সময়ের জন্য শিশুটিকে বাইরে নিয়ে যেতে চাইছে, সে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। আগে শিশুর ঘুম ভাঙুক, তারপর বেল তাকে দুধ খাইয়ে দেবে। বাইরে গিয়ে সে না কাঁদে। বেল মনে মনে ভাবছিল, 2 ঘন্টার আগে তো মেয়ের ঘুম ভাঙবে না। ততক্ষণে কৃতদাস বসতি সবাই ঘুমিয়ে পড়বে। কুন্টারও সব পাগলামও দেখতে পাবে না। কুন্টার ওপর তার খুব রাগও হচ্ছিল। কত কষ্ট সহ্য করে সে মেয়ের জন্ম দিয়েছে, আর নাম দেবার বেলায় নাকি তার কোনো অধিকার থাকবে না। কে জানে অদ্ভুত শুনতে কি আফ্রিকা দেশের নাম দেবে। যাজ্ঞে, বেল পরে সেটা শুধরে নেবে। প্রায় মধ্যরাত্রে কুন্টা তার প্রথম সন্তানটিকে ভালোভাবে কম্বলে জড়িয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলো। কৃতদাস বসতি ছাড়িয়ে আরও দূরে চলে গেল। তারপর চন্দ্র তারকা খচিত মুক্ত আকাশের দিকে শিশুটিকে 2 হাতে তুলে ধরল। তার দক্ষিণ কর্ণটি কুন্টার ওষ্ঠ সংলগ্ন। তারপর মান্ডিঙ্কা ভাষায় ধীর এবং স্পষ্ট স্বরে 3 বার ক্ষুদ্র কর্ণটিতে উচ্চারণ করল, তোমার নাম কিসি, তোমার নাম কিসি, তোমার নাম কিসি। যাক, কিন্টে বংশের প্রত্যেকের বেলা যেমন করা হয়ে থাকে তেমনিভাবেই কাজটি করা হলো। পিতৃপুরুষের বাসভূমিতে থাকলে এভাবেই নামকরণ হতো। পিতার কাছ থেকেই শিশু সর্বপ্রথম নিজের নাম শুনতে পেল। কুন্টা তার ধমনীতে সজোরে ধাবমান আফ্রিকাবাসীর রক্ত স্পষ্ট অনুভব করল। এবার আর একটি কাজ বাকি। কম্বলের একটি কোণা তুলে ধরে সে শিশুটির মুখ নিরাবরণ করল। তাকে আকাশের মুখোমুখি তুলে ধরে আবার মান্ডিনকা ভাষায় উচ্চারণ বলল, বিশ্ব চরাচরে তোমার চেয়ে মহত্তর একমাত্র বস্তু তাকিয়ে দেখো। ঘরে ফিরে এলে বেল তার হাত থেকে মেয়েকে প্রায় ছিনিয়ে নিল। অবশ্য কম্বল খুলে শিশুর আপাদমস্তক ভালোভাবে দেখেও ক্ষতির কোনো চিহ্ন খুঁজে পেল না। মেয়েকে বিছানায় শুইয়ে রেখে এসে বেল বাইরের ঘরে কুন্টার মুখোমুখি বসল। এবার বলো, কি বলবো? কি নাম দিলে শুনি? কিসি। কিসি? এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। কুন্টা মান্ডিনকা ভাষায় কিসি শব্দের অর্থ তাকে বোঝালো। কিসি মানে তিষ্ট, অর্থাৎ বেলের প্রথম 2টি সন্তানের মতো সে যাতে বিক্রি না হয়ে যায় এই নাম দিয়ে সে চেষ্টাই করা হয়েছে।
পরদিন সাহেব বেলকে দেখতে এলে সে নিজের ভয় গোপন করে মুখ অনেক কষ্টে একটু হাসির ভাব আনল। হাসি হাসি মুখে মালিককে বাচ্চার নামটি বলল। সাহেব মন্তব্য করলেন, নামটি খুব অদ্ভুত, কিন্তু নাম সম্পর্কে কোনো আপত্তি করলেন না। তিনি বেরিয়ে যেতে বেল স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনটার সাথে রোগী দেখতে বেরোবার আগে ওয়ালার সাহেব তার বড় কালো বাইবেলটি বার করলেন। যে পৃষ্ঠাটিতে আবাদের নথিপত্র রাখেন, কলমটির কালিতে চুবিয়ে পরিষ্কার অক্ষরে তাতে লিখলেন, কিসি ওয়ালার, জন্ম 12 সেপ্টেম্বর 1790। 3 দিন পর বেলের রান্নাঘরে কিসিকে দেখে মিসিয়ান লাফাতে শুরু করল। ঠিক একটা ছোট্ট নিগ্রো পুতুলের মতো। বেল একগাল হেসে বলল, এখন তো ও খুব ছোট, এখন মা বাবার কাছে থাকুক, একটু বড় হলে তোমার সাথে খেলা করবে। এরপর থেকে কোনটা গাড়ি কখন দরকার হবে জানতে বা বেলের সাথে দেখা করতে বড় বাড়ির রান্নাঘরে গেলেই দেখতে পেত মালিকের 4 বছরের কটা চুলের ভাইঝিটি কিসির বাস্কেটের ওপর উবু হয়ে আছে। কি সুন্দর দেখতে, তাড়াতাড়ি বড় হয়ে ওঠো, তারপর আমরা দুজনে মিলে কত মজা করব। কোনটার কিছুই বলবার উপায় ছিল না, কিন্তু এই সাদা মানুষের মেয়েটার সাথে খেলবার জন্যই কি কিসির জন্ম ভেবে তার গা জ্বলে যেত। বেলের ব্যবহারেও তার মন তিক্ততায় ভরে যেত। যে লোকটা কোনটাকে কৃতদাসে পরিণত করেছে, তারই মেয়ের সাথে অবলীলাক্রমে কিসিকে খেলতে দিচ্ছে। কোনটার মনুষ্যত্ব বা পিতৃত্বকে সে বিন্দুমাত্র সম্মান দেয় না। এভাবেই মাসের পর মাস কেটে যাচ্ছিল। মিসি অ্যান সপ্তাহে 2 বার বেড়াতে আসে। এলে ঘন্টার পর ঘন্টা কিসির সাথে খেলা করে। কোনটার অসহ্য মনে হতো, সামনের থেকে সরে যেতে চাইত, কিন্তু কোথায় যাবে? সর্বত্র ওই একই দৃশ্য। সাহেবের ভাইজি তার ছোট্ট মেয়েটির সাথে খেলা করছে, তাকে আদর করছে, চুমু খাচ্ছে। কোনটা সর্বসত্তা বিদ্রোহ করে উঠত। তার স্বদেশে প্রচলিত প্রবাদটি মনে পড়ে যেত, যতই একসাথে খেলা করুক, বেড়াল শেষ পর্যন্ত ইঁদুরছানা খাবেই। আগস্ট মাসের গরম দুপুরে আন্ট সুকে একদিন ফিডলারের কাছে ছুটে এলো। বুড়ো মালি সকালে খেতে আসেনি, দুপুরেও এলো না দেখে আন্ট সুকে তার ঘরের বাইরে থেকে অনেক ডাকাডাকি করেছে, কোনো সাড়া পায়নি। বেহালাবাদক কি তাকে দেখেছে? না, সে দেখেনি। সে যখন বুড়ো মালির ঘরে গিয়ে বিছানায় তাকে দেখতে পেল, তখন বৃদ্ধের চেহারায় অপার শান্তি, ঠোঁটের কোণায় একটুখানি হাসির আভাস। দেখে মনে হচ্ছিল বুঝি ঘুমিয়ে আছে। বুড়ো মালির ঘামে ভেজা পাতার টুপিটি তারা দরজার বাইরে ঝুলিয়ে রাখল। সেটাই প্রচলিত রীতি। মাঠে যারা কাজ করছিল ফিরে এসে তাদের শেষ শ্রদ্ধা জানিয়ে গেল। দুজন সমাধিস্থল খুঁড়ে রাখতে যায়। বুড়ো মালির মৃত্যুতে কোনটা মনে বড় আঘাত পেল। মৃত্যুর শোক তো ছিলই, তাছাড়া শেষের দিকে কোনটা তাকে বড় অবহেলা করেছে। কিসি হবার পর সে তো তার কাছে যাবার সময়ই পেত না। আর দেখা হবে না। বেলও চোখের জলে ভাসিচ্ছিল। আমি নিজের বাবাকে চোখে দেখিনি, তাকেই আমার বাবা বলে মনে করেছি, কিন্তু কখনো তাকে মুখ ফুটে সে কথা বলা হলো না। নিঃশব্দে খাওয়া সেরে ছোট্ট কিসিকে কাপড়ে জড়িয়ে নিয়ে তারা প্রার্থনা সভায় গেল। চঞ্চল কিসিকে কোলে নিয়ে কোনটা সবার চেয়ে একটু আলাদা হয়ে বসেছিল। একটু গান, একটু প্রার্থনার পর সিস্টার ম্যান্ডি জিজ্ঞেস করল, কেউ কি বুড়ো মালির আত্মীয় স্বজন কাউকে জানো? বেহালাবাদকের সাথেই তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল। সে বলল, বহুদিন আগে একদিন বলেছিল, নিজের মা যে কে তাই কোনো দিন জানলাম না। কাজেই পরিচিত কাউকেই এই মৃত্যু সংবাদ পাঠাবার ছিল না। আবার একটা গান, একটু প্রার্থনার পর আন্ট সুকে বলল, তার জীবনটা চিরকাল এই ওয়ালার সাহেবদের সাথেই কেটেছে মনে হয়। শুনেছি আমাদের মালিক ছোটবেলায় তার কাঁধে চড়েছেন, বড় হয়ে নিজের বাড়িঘর হবার পর নিজের কাছে নিয়ে এসেছিলেন। বেল মন্তব্য করল, মালিকেরও খুব দুঃখ হয়েছে, কাল রাতবেলা সবার ছুটি দিয়েছেন, ওর মতো ভালো লোক কমই হয়। সবাই তখন বলাবলি করতে লাগলো, কোথায় কোন মালিকের কতটা সহৃদয়তার কাহিনী শোনা গিয়েছে। অনেক ধনী লোকের আবাদে নাকি বাড়ির ছেলে মেয়েদের দুধ খাইয়ে বড় করেছে এমন কৃতদাসী বা বহুদিনের পুরনো রাঁধুনি মৃত্যুর পর সাদা মানুষের সমাধিস্থলেই স্থান পেয়েছে। কোনটা তিক্ত হৃদয়ে ভাবছিল, আজীবন কৃতদাসত্বের কি চমৎকার পুরস্কার। কোনটা জানত বুড়ো মালি অল্প বয়সে আস্তাবলে কাজ করত। একটা ঘোড়ার পায়ের চাট খেয়েই সে অকালে পঙ্গু হয়ে গিয়েছিল। ক্রমশই অশক্ত হয়ে পড়াতে মালিক তাকে তার ইচ্ছামতো কাজ বেছে নেবার অনুমতি দিয়েছিলেন। তার যতটুকু সাধ্য ততটুকু কাজেই তিনি সন্তুষ্ট ছিলেন। সেই থেকে সে মালির কাজ করে আসছিল।
তার সত্যি ভাগ্য ভালো যে এমন সদাশয় মালিক পেয়েছিল। অনেক ক্ষেত্রে বৃদ্ধ বয়সে সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করে আর মার খেয়ে কৃতদাসীদের জীবন আনতে হয়। পরদিন সকালে বেহালাবাদক বুড়ো মালিকে তার একমাত্র কালো স্যুটটি পরিয়ে দিল। সেটি কোনো কালে মালিকই তাকে দিয়েছিলেন। ওয়ালা সাহেব তার কালো মোটা বাইবেলটি নিয়ে বেরিয়ে এলেন। মৃতদেহটি খচ্চরে টানা গাড়ি করে কৃতদাসদের কবরস্থলে নিয়ে যাওয়া হলো। কোনটা লক্ষ্য করেছে, অন্য সময়ে কেউ ভূতের ভয়ে কবরস্থলে যেতে চায় না। ভূত জিনিসটা কি? আফ্রিকাতে যাকে অশুভ আত্মা বলে তাই কি? কবরের একপাশে ওয়ালা সাহেব দাঁড়ালেন, অপরদিকে কৃতদাসেরা। আন্ট সুকে প্রার্থনা শুরু করল। পরে পার নামে একটি অল্প বয়সী কৃতদাসী গান গাইল। হে ক্লান্ত প্রাণ, এবার গৃহে ফিরে চলো। এসেছে স্বর্গের বাণী, যত পাপ যত ত্রুটি তিনি ক্ষমা করেছেন। চিরমুক্ত এ আত্মা আজই, চলো গৃহে ফিরে চলো শীঘ্র, হে ক্লান্ত প্রাণ। ওয়ালা সাহেব মাথা নিচু করে বললেন, জোসেফাস, তুমি বিশ্বাসী ও সৎ মানুষ ছিলে। ঈশ্বর তোমার আত্মাকে শান্তিতে রাখুন, আমেন। এত দুঃখেও জোসেফাস নামটা কোনটাকে বিস্মিত করল। এ নাম সে কখনো শোনেনি। তার সত্যিকারের নাম, পিতৃপুরুষের নাম বা গোষ্ঠীর নাম কী ছিল কে জানে। যে মাটিতে বৃদ্ধ নিজের হাতে ফসল ফলিয়েছিল, সেই মাটির নিচে তার দেহ ধীরে ধীরে নামিয়ে দেয়া হলো। ক্রমশ শাবল ভর্তি মাটি পড়তে লাগলো। কোনটা বহু কষ্টে অশ্রু সংবরণ করল। মেয়েরা প্রকাশ্যে কাঁদছিল। ঘরে ফেরার পথে কোনটা জুফরের কথা মনে পড়ল। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা যখন ঘরের ভেতর আর্তনাদ করে ছাই ও ধুলায় গড়াগড়ি যায়, অন্যান্য গ্রামবাসীরা বাইরে নৃত্য করে। আফ্রিকাবাসীদের বিশ্বাস, আনন্দ ছাড়া দুঃখ হয় না। এই দুটি জিনিস পরস্পরের হাত ধরে চলে। মৃত্যু মানেই নতুন জীবন। কোনটার ঠাকুরমা ইয়াইসার মৃত্যু হলে অমরও তাকে বলেছিল, কেঁদো না কোনটা, প্রত্যেক গ্রামেই 3 লোকের মানুষ আছে, যারা আল্লাহর কাছে চলে গিয়েছে, যারা জীবিত এবং যারা ভবিষ্যতে জন্মাবে। তোমার ঠাকুরমা এক লোক থেকে অন্য লোকে গিয়েছেন। কোনটার ইচ্ছা হয়েছিল বেলকে এ কথা বলে সান্ত্বনা দেয়, কিন্তু বেল তো এসবের কিছুই বুঝবে না। বরঞ্চ কোনটা কিসিকে একদিন বুঝিয়ে বলবে। যে স্বদেশ কিসি কোনোদিন চোখে দেখবে না, তার সম্পর্কে অনেক কথাই সে কিসিকে বলবে। কিসির 2 বছরের জন্মদিনের আর বাকি নেই। কোনটা এক টুকরো পাইন কাঠ দিয়ে ভারী সুন্দর একটা মান্ডিনকা পুতুল তৈরি করেছে। তেল আর কালি দিয়ে ঘষে সেটা এমন চকচকে হয়েছে যেন তাদের দেশের তৈরি আবরুশ কাঠের পুতুল। বেল মেয়ের জন্য নতুন পোশাক তৈরি করেছে। রবিবার সন্ধ্যাবেলা জন্মদিন উপলক্ষে আন্ট সুকে আর সিস্টার মান্ডির নিমন্ত্রণ। তার আগের বৃহস্পতিবার বিকেলে জন্মদিনের কেকের ওপর বসাবার জন্য বেল ছোট্ট 2টি গোলাপি মোমবাতি তৈরি করছিল। এমন সময় জন ওয়ালা সাহেবের গাড়ির চালক রুজবি এসে হাজির। একটু পরেই ওয়ালা সাহেব বেলকে ডেকে পাঠালেন। ভারী খুশি হয়ে জানালেন, মিসিয়ান আগামী শনি রবিবার তার জ্যাঠার কাছে থাকবে। পরদিনই সে আসবে। তার জন্য বেল যেন ঘর তৈরি করে রাখে। সে জানিয়েছে কিসির নাকি জন্মদিন। তাহলে বেল রবিবারের জন্য একটা কেক তৈরি করুক না। অ্যানের ঘরে ওদের দুজনের পার্টি হবে। তাছাড়া অ্যানের ইচ্ছা কিসির তার কাছে শোবে। খাটের পায়ের দিকে মাটিতে বেল যেন কিসির জন্য একটা গদির ব্যবস্থাও করে দেয়। কোনটাকে খবরটা দিতেই হলো। জন্মদিনের কেক তাদের ঘরে না হয়ে বড় বাড়িতে তৈরি হবে। কিসির জন্মদিনের পার্টি মিসি অ্যানের সাথে ওখানেই হবে। কাজেই নিজেদের জন্য ঘরে আর কোনো উৎসব সম্ভব নয়। কোনটা ক্রোধে বাক্য হারা হয়ে গেল। গোলাবাড়িতে খড়ের ভেতর যেখানে পুতুলটা লুকিয়ে রেখেছিল, বড় বড় পা ফেলে সেখানে চলে গেল। আল্লাহর নামে সে শপথ করেছিল তার কিসি জীবনে এসব সে ঘটতে দেবে না। কিন্তু তার সাধ্য কি? হতাশায় অন্তঃকরণ পূর্ণ হয়ে গেল। কালোরা সাদা মানুষের কোনো কাজেই প্রতিবাদ জানায় না কেন? এখন সে বুঝতে পারছিল। প্রচণ্ড তুষারপাতের মাঝখানে একটি দুর্বল ফুলের মাথা উঁচু করে থাকবার চেষ্টা যেমন অর্থহীন, এও তেমনি। কালো পুতুলটির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার সেই কালো মাটির কথাই মনে পড়ল। নিলামের বাজারে সে তার শিশুকন্যার মাথা পাথরে আছাড় মেরে চূর্ণ করে দিয়েছিল। চিৎকার করে বলছিল, তোমরা আমার যা সর্বনাশ করেছ, এর বেলায় তা হতে দেব না। কোনটাও পুতুলটিকে ছুঁড়ে ফেলবার জন্য হাত তুলেছিল, কিন্তু না, তাতে কিছু লাভ নেই। তবে কি করবে? পালাবে? এই বয়সে এই অর্ধেক পা নতুন হাঁটতে শেখা শিশুকে নিয়ে? ঘরে ফিরে আসতে বেল বলল, কোনটা,
আমারও তোমার মতোই খারাপ লাগছে, কিন্তু উপায় কি? দেখছো তো, এখানে 3-4 বছর বয়স হতে না হতেই বাচ্চাদের ক্ষেতের কাজে লাগিয়ে দেয়। তার চেয়ে কিসি যদি একটু বেশি সময় বড় বাড়িতেই থাকে, সেটাই ভালো নয় কি? কোনটা উত্তর দিল না, কিন্তু এই 1/4 শতাব্দীর কৃতদাসের জীবনে সে ভালো করেই বুঝেছিল বেল অন্যায় কিছু বলেনি। জীবন থাকতে সে নিজেই কি স্বেচ্ছায় তার দুধের শিশুকে ক্ষেতের কাজে লাগাতে দিতে পারে? কয়েকটা দিন পর সন্ধ্যাবেলা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পর দেখতে পেল বেল তার অপেক্ষাতেই দুধের কাপ হাতে দাঁড়িয়ে। সারাদিন খাটুনির পর 1 কাপ ঠান্ডা দুধ কুন্টার খুব পছন্দ। দোলনা চেয়ারে বিশ্রাম করবার সময় একটানা গাড়িতে বসে থেকে তার পিঠের যে জায়গাটা ব্যথা করে, বেল সেখানটা পরম যত্নে ডলে দিতে লাগলো। আবার খাবার বেলাতেও যখন তার প্রিয় আফ্রিকার রান্নাগুলো এগিয়ে দেওয়া হলো, তখনই সে বুঝল বেলের এত যত্নের পেছনে কিছু একটা বক্তব্য আছে। খেতে বসে সেদিন বেল অকারণে বেশি কথা বলছিল। কথা থামল খাবার ঘণ্টাখানেক পরে, বিছানায় শুতে যাবার আগে। একটা গভীর নিঃশ্বাস ফেলে সে কুন্টার বাহুতে হাত রাখল। কুন্টা, কিভাবে কথাটা বলবো জানি না। মালিক বলেছেন কাল রোগী দেখতে যাবার পথে কিসিকে সারাদিনের মতো জন সাহেবের বাড়িতে মিসি অ্যানের কাছে ছেড়ে দিয়ে যাবেন। এ অত্যন্ত বাড়াবাড়ি। কিসিকে পোষা কুকুরে পরিণত করা হচ্ছে, আর চোখের সামনে সেটা অসহায়ের মতো দেখতে হচ্ছে। পোষা কুকুরটাকে এবার তার নতুন মালিকের বাড়ি পৌঁছে দিতে হবে। কুন্টা চোখ বন্ধ করে প্রাণপণে আত্মসংবরণ করার চেষ্টা করল। অবশেষে চেয়ার ছেড়ে দৌড়ে ঘর থেকে পালালো। বেল তার বিছানায় আর কুন্টা আস্তা বলে সারা রাত দুজনে চোখে জল ফেলে বিনিদ্র কাটালো। পরদিন জন সাহেবের বাড়ির সামনে গাড়ি থামতে না থামতে মিসি অ্যান ছুটে এলো। ফুর্তির চোটে কিসির যাবার বেলা বাবাকে কিছু বলে যেতেও খেয়াল হলো না। তিক্ত হৃদয়ে গাড়ি হাঁকিয়ে বড় রাস্তায় পড়বার সময় পেছন থেকে ছোট্ট দুটি মেয়ের কলহাসি কুন্টার কান বিষিয়ে দিল। সন্ধ্যাবেলা রবিবারের কৃতদাস বাইরে এসে কুন্টাকে জানালো ওয়ালার সাহেবকে সারা রাত রোগীর পাশে থাকতে হবে। কুন্টা যেন পরদিন এসে তাকে নিয়ে যায়। কুন্টা বিরস মনে জন সাহেবের বাড়ি ফিরে এলো। মিসি অ্যানের সে রাত্রি কিসিকে আটকে রাখবার ইচ্ছা ছিল, কিন্তু কুন্টার ভাগ্য ভালো, বাচ্চাদের হট্টগোলে তার মায়ের মাথা ধরে গিয়েছিল। বাচ্চাদের দৌরাত্ম্য তার একেবারে সহ্য হতো না। তিনি কিসিকে বাড়ি পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। কুন্টা মেয়েকে সযত্নে গাড়ির ওপর চালকের সরু আসনে নিজের পাশে বসালো। সহসা তার খেয়াল হলো যে রাত্রে মেয়েকে নাম শুনিয়েছিল, তারপর আর কখনো কিসিকে সে এমন একান্ত করে পায়নি। সেই ঘনায়মান অন্ধকারে একটা অভূতপূর্ব আনন্দে তার মন ভরে উঠল। আবার একটু যেন কুণ্ঠাবোধও হলো। নিজেকে অপ্রস্তুত মনে হচ্ছিল। প্রথম সন্তানের প্রতি কর্তব্য সম্পর্কে নিজের মনে সে অনেক ভেবেছে, কিন্তু আজ ঠিক কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। সহসা সে কিসিকে কোলে তুলে নিল। আনাড়ির মতো তার হাত পা মাথা সব হাত বুলিয়ে টিপে টিপে দেখে নিল। কিসি অবাক নয়নে বাবার কাণ্ড কারখানা দেখছিল। কুন্টা তাকে তুলে ধরে একবার ওজনটা আন্দাজ করে নিল। তারপর খুব গম্ভীরভাবে কিসির উষ্ণ ক্ষুদ্র দুটি করতলে ঘোড়ার রাশ তুলে দিল। সেদিন শিশু কণ্ঠে যে মধুর হাস্যধ্বনিতে নির্জন সন্ধ্যা আকাশ ভরে উঠল, তার চেয়ে মধুরতর আওয়াজ কুন্টা জীবনে কখনো শোনেনি। খুব মিষ্টি দেখতে তোমাকে। কিসির বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে কুন্টা বলল, ঠিক আমার ছোট ভাই ম্যাডির মতো দেখতে। কুন্টা এবার নিজের দিকে আঙুল দিয়ে দেখালো বাবা, কিন্তু ততক্ষণে কিসির মনোযোগ ঘোড়ার দিকে চলে গিয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আবার মিসিয়ানের কাছে যাবার পথে কিসি কুন্টার দিকে ঝুঁকে ছোট্ট সুগল আঙ্গুলটি তার বুকে ঠেকিয়ে উচ্চারণ করল বাবা। কুন্টা রোমাঞ্চিত হয়ে উঠল। কিসির আঙ্গুলটি ধরে সেটি তারই দিকে ঘুরিয়ে বলল, তোমার নাম কিসি? কিসি বুঝতে পেরে হাসল। কুন্টা এবার নিজের দিকে দেখিয়ে বলল, কোনটা কিনতে? কিসি বিভ্রান্ত হয়ে গেল। কুন্টার দিকে দেখিয়ে অনিশ্চিত কণ্ঠে বলল, বাবা। পিতা ও কন্যার সম্মিলিত হাস্যে চারিদিক মুখরিত হল। কুন্টা খুব খুশি হয়ে লক্ষ্য করল কিসি খুব তাড়াতাড়ি তার শেখানো কথা বলতে পারছে। কয়েক মাসের মাঝেই সে অনেক শিখেছে। তাছাড়া বাবার সাথে বেড়ানো তার খুব পছন্দ। কিন্তু বেলের কাছে সে কিছু মান্ডিনকা শব্দ উচ্চারণ করে ফেলতেই বিপদ হলো। কিসিকে সেদিন আন্ট সুকের কাছে পাঠিয়ে দিয়ে বেল কুন্টাকে ভয়ানক বকাবকি করল। তোমার কি কোনোদিনই বুদ্ধিশুদ্ধি হবে না? আমার কথায় কান না দিলে একদিন আমরা তিনজনেই মহাবিপদে পড়ে যাব। এ মেয়ে আফ্রিকা থেকে আসেনি, সে এখানকার মানুষ।
এ কথাটা ভুলে গেলে চলবে না। কোনটা বেলকে প্রায় প্রহার করতে উদ্যত হয়েছিল। একে তো স্বামীর সাথে চিৎকার করে কথা বলা অমার্জনীয় অপরাধ, তার উপর সে রক্তের ঋণ অস্বীকার করছে। সাদা মানুষের ভয়ে নিজের বংশ পরিচয় ভুলে যেতে হবে। কি করে যে সে এই বিধর্মীদের দেশে জন্মানো নারী বিয়ে করেছিল কে জানে। পরদিন পাশের আবাদে সাহেবকে রোগী দেখতে নিয়ে গিয়ে আর একজন ড্রাইভারের কাছে শুনতে পেল হাইটিতে টোসান্ট নামে এক কৃতদাস কালোদের বিরাট বিদ্রোহী দল তৈরি করেছে। শুধু ফরাসিদের বিরুদ্ধে নয়, এরা স্প্যানিশ এমনকি ইংরেজদের সাথে লড়াই করে জিতেছে। টোসান্টের পূর্বতন মালিক তাকে আলেকজান্ডার, জুলিয়াস সিজার ইত্যাদি বড় বড় বীরের কাহিনী পড়তে দিয়েছিলেন। সেসব পড়েই সে যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল। তবে বিদ্রোহীদের হাত থেকে বাঁচাবার জন্য তার সে মালিককে সে নিজেই ইউনাইটেড স্টেটসে পালিয়ে যেতে সাহায্য করেছে। টোসান্ট কুন্টার মনে কিংবদন্তির নায়ক বনে গেল। মান্ডিনকো বীর সুন্ডিয়াটার পরেই তার স্থান। কিছুদিন পর কিসির জ্বর হলো। ডাক্তার সাহেব দেখে বললেন মামস হয়েছে। 2 সপ্তাহ মিসি অ্যানকে তার কাছে আসতে দেওয়া হবে না। কুন্টা মনে ভাবল, যাক, এ তবু মন্দের ভালো হলো। ওই কটা চুলের মেয়েটা যত দূরে থাকে ততই ভালো। কিন্তু কদিন পরেই মিস অ্যানের কাছ থেকে এক বিরাট পুতুল উপহার এসে হাজির। জামা কাপড় পরা একটা সাদা মানুষের বাচ্চা। কিসি মুগ্ধ। বিছানায় বসে পুতুলটাকে আদর করছে আর কেবল বলছে, কি সুন্দর। কোনটা রাগে অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গোলাবাড়িতে খড়ের নিচে কাঠের পুতুলটি রেখেছিল, সেইটি নিয়ে এসে কিসিকে দিল। কিসি খুশিতে আটখানা। বেলও তার হাতের কাজের খুব তারিফ করল। কিন্তু খানিকক্ষণ পরেই বোঝা গেল সাদা মানুষের পুতুলটি কিসির বেশি পছন্দ। জীবনে এই প্রথম কুন্টার তার মেয়ের ওপর ভয়ানক রাগ হলো। তাছাড়া রোগমুক্তির নির্দিষ্ট সময়ের পর 2টি মেয়ের মিলনের অধীর আগ্রহ মোটেই তার সুখ বৃদ্ধি করেনি। কুন্টা মাঝে মাঝে কিসিকে মিস অ্যানের বাড়ি নিয়ে যেত, কিন্তু তার মায়ের বাচ্চাদের হট্টগোল মোটেই বরদাস্ত হতো না বলে মিসি অ্যানের তার জ্যাঠার বাড়িতে আসাই বেশি পছন্দ ছিল। একদিন কিসি মিসি অ্যানকে তাদের ঘরে নিয়ে এলো। পাথরের নুড়ি রাখা লাউয়ের খোলাটি দেখে টানাটানি শুরু করতেই বেল ছুটে এলো। দ্রুত হস্তে সেটি সে সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে ক্ষতি খানিকটা হয়ে গিয়েছে। পরদিন জন সাহেবের চিঠি নিয়ে তার গাড়ির চালক রুজবি হাজির। 5 মিনিট পর ওয়ালার সাহেব বেলকে ডেকে এনে ভয়ানক ধমক লাগালেন। প্রতি অমাবস্যায় লাউয়ের খোলের পাথর ফেলে আফ্রিকা দেশের কি তুকতাক হচ্ছে। বেল বহু কষ্টে তাকে বোঝালো, তুকতাক কিছুই নয়। কোনটা আফ্রিকান নিগ্রো, গুনতে জানে না, তাই প্রতি অমাবস্যায় পাথর ফেলে সে নিজের বয়সের হিসাব রাখে। ঘরে ফিরে বেল কিসিকে সজোরে চর কষিয়ে দিল, খবরদার, ও মেয়েকে কখনো ঘরে নিয়ে আসবে না। কুন্টার সব কিছু শুনে অক্ষম ক্রোধে জ্বলতে থাকল। সে রাত্রে আর খাওয়াই হলো না। 20 বৎসর ধরে প্রায় প্রতিদিন সে সাহেবের গাড়ি চালাচ্ছে, অথচ সাহেব তাকে এতটুকু বিশ্বাস করতে পারেন না। 2টি অবোধ বালিকার ঘনিষ্ঠতা বেড়েই চলেছিল। সারাদিন বাগানে ঘুরে আর মাটি দিয়ে রান্নাবাড়ার খেলা সেরে ধুলো মাখা দেহে ঘরে ফিরে এসে বেল তাদের ধুয়ে মুছে পরিষ্কার করে দিত। দুপুরে বেলের তৈরি খাবার খেয়ে উঠোনের খাটিয়ায় দুজনে পাশাপাশি শুয়ে পড়ত। রাত্রেই বেলের বলা গল্প না শুনলে ওদের ঘুম আসত না। কোনটার এই ভাব ভালোবাসায় মহা আপত্তি ছিল। তবে কিসি যে তার শৈশব ও বাল্যকাল আনন্দে কাটাতে পারছিল, এত শীঘ্র তাকে খেতে গিয়ে কাজ করতে হচ্ছিল না, এটা অবশ্য কোনটার পক্ষে সুখেরই হচ্ছিল। তার নিজের মনের উদ্বেগের ছায়া সে বেলের মাঝেও দেখতে পেত। বেল মুখে যাই বলুক, কোনটা অসতর্ক মুহূর্তে তার মাঝে অস্বস্তির ভাবও দেখেছে। মনে হতো তার নিজের মনে যে আশঙ্কা দিবারাত্র উঁকি মারে, বেলও তার আভাস পায়। কিসিকে কোলে করে যিশুর গান শুনিয়ে যখন ঘুম পাড়ায়, ওই নিদ্রালু মুখখানার দিকে তাকিয়ে বেল যেন কি অজানা সংখ্যায় শিউরে ওঠে। পরস্পরের প্রতি যত ভালোবাসাই থাকুক, সাদা মানুষকে বেশি বিশ্বাস করতে নেই, এ কথাই যেন সে তার সন্তানকে বলতে চাইত। কিসির অত সব বোঝার বয়স হয়নি, কিন্তু সাদা মানুষের ওপর বিশ্বাস করে বেল অতি মর্মান্তিক দুঃখ পেয়েছে। তার প্রথম 2টি সন্তানকে তারা বিক্রি করে দিয়েছে। কিসির ভবিষ্যৎ কী কোনটা জানে না, তার নিজের এবং বেলের জন্যই বা কী ভবিতব্য অপেক্ষা করে আছে। কিন্তু তার দৃঢ় বিশ্বাস, তাদের কিসির যে ক্ষতি করবে, আল্লাহ তাকে নিদারুণ শাস্তি দেবেন। 7 বছর বয়স থেকে কিসি মায়ের সাথে বড় বাড়িতে কাজ শুরু করল। কোনটা আপত্তি করেনি,
ক্ষেতের কাছ থেকে সেটাই ভালো। সাহেব দেখুন, সে শুধু মিসিয়ানের খেলার সাথী নয়, কাজকর্মও কিছু করছে। কোনটা ভেবে দেখেছে জুফরেতেও মেয়েরা এ বয়স থেকেই মায়ের সাথে কাজকর্ম শেখে। মিসি অ্যানেলে অবশ্য কিসির ছুটি মেলে, আর কিসিকে জন সাহেবের বাড়ি পৌঁছে দেওয়া কোনটা সবচেয়ে সুখের কাজ। ওই সময় সে কিসিকে একা কাছে পায়। কিসি জানে তখন তাদের মাঝে যে কথাবার্তা হয় তা একান্তই দুজনের নিজস্ব ব্যাপার। সে প্রসঙ্গ মায়ের কাছেও গোপন রাখে। কোনটা তখন প্রাণ ভরে তাকে স্বদেশের কথা বলে। স্পটসিলভেনিয়ায় ধূলিময় পথে ঘোড়া ছুটিয়ে সে কন্যাকে মান্ডিনকা ভাষার কথাগুলো শেখায়। গাছের দিকে দেখিয়ে বলে ইয়েরো, পথ সিলো, গরু নিসিমিসো, ছোট একটা শাঁকও দেখিয়ে বলে সালো ইত্যাদি। কিসি খুব মন দিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে দেখে, তারপর বাবার অনুকরণে নিজের ঠোঁট টারে। যতক্ষণ না নির্ভুল উচ্চারণটি হয় সে বারবার সেটি বলতে থাকে। এখন সে নিজেই নানা বস্তুর দিকে নির্দেশ করে তার মান্ডিনকার নাম জানতে চায়। বড় বাড়ির চৌহদ্দি ছাড়ালেই তার প্রশ্ন শুরু হয়। একদিন বাবার বুকে খোঁচা দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে নিজের মাথা দেখিয়ে ফিসফিস করে বলল, এটা কি? কোনটা তেমনি ফিসফিস করে উত্তর দিল, কুঙ্গো। কিসি নিজের চুল টেনে ধরতে সে বলল, কুন্টিও। কিসি নাকে চিমটি দিতে বলল, নুঙ্গো। কিসি নিজের কান মুচড়ে দিল, টুলো। এমনি করে নানা কথায় খেলার শেষে কিসি কোনটার আঙুলটি ধরে তারই গায়ে ঠেকিয়ে বলল, বাবা। কোনটা হৃদয় ছাপিয়ে পিতৃস্নেহ উপচে পড়ল। পথে একটি ছোট নদী দেখিয়ে কোনটা বলেছিল, ওটাকে বলে বলঙ্গ। কিসিকে তার স্বদেশের কাম্বি নদীর গল্পও বলেছিল। কিসি এখন ছোট নদীটি দেখলেই কাম্বি বলঙ্গ এই বলে চেঁচিয়ে ওঠে। ওটা যে গাম্বিয়া নদী নয়, ম্যাটাপনি নদী, তা সে বোঝে না। তবু কিসি সেই নামটি যে মনে রেখেছে তাতেই কোনটা মহা খুশি। এই ছোট্ট নদী থেকে কাম্বি বলঙ্গ অনেক বড় আর স্রোতস্বতী। সে কথা কিসিকে বলেছে। ওই নদীটি যে তাদের দেশে উর্বরতা বয়ে এনেছিল, তাদের পক্ষে জীবন স্বরূপা ছিল, এত কথা তাকে বোঝানো সম্ভব ছিল না। কিন্তু নদীতে প্রচুর মাছ ছিল। সুস্বাদু কুজালো মাছ কেমন করে নৌকোতে লাফিয়ে পড়ত। পাখির বিশাল ঝাঁক জীবন্ত কার্পেটের মতো নদীতে ভাসতে থাকত, আর ছোট ছেলেদের উৎপাতে আকাশে উড়ে গেলে মনে হতো পালকের তুলার ঝটিকা। কোনটা এসব কথা বলে হৃদয় উজাড় করে মেয়েকে বলতো। ইয়াইসা ঠাকুরমার গল্প তাকে বলেছে। আমার ঠাকুরমা আছে? আছেন দুজন, আমার মা আর তোমার মায়ের মা। তারা কেন আমাদের সাথে থাকে না? আমরা কোথায় আছি তাই তো ওরা জানেন না। একটু থেমে কোনটা জিজ্ঞেস করলো, আমরা কোথায় আছি তুমি জানো? আমরা গাড়িতে আছি। আমরা কোথায় থাকি? ওয়ালার সাহেবের বাড়িতে। সেটা কোথায়? কিন্তু কিসির সে আলোচনায় আর উৎসাহ দেখা গেল না। খানিক বাদে কোনটা আবার বলল, একবার আমার বাবার সাথে 4 দিন হেঁটে জুফরে থেকে আমার কাকাদের নতুন গ্রামে গিয়েছিলাম। জুফারে? কি? জুফারে নয়, জুফরে। কতবার বলেছি আমি জুফরে থেকে এসেছি। তুমি তো আফ্রিকা থেকে এসেছো। গাম্বিয়া কোথায়, আফ্রিকাতে? গাম্বিয়া আফ্রিকার একটি রাজ্য। জুফরে গাম্বিয়ার একটি গ্রাম। কোথায় বাবা? সমুদ্র পেরিয়ে। কত বড় সমুদ্র? 4 চন্দ্রকাল লাগে সেটা পার হতে। চন্দ্রকাল কাকে বলে? তোমরা যাকে মাস বলো আমরা চন্দ্রকাল বলি। আর বছরকে কি বলো? এক বর্ষা। কিসি খানিকক্ষণ চিন্তা করল। এত বড় সমুদ্র পার হলে কি করে? বড় নৌকায়। ডুবে যায়নি? ডুবলেই ভালো হতো, কত কষ্ট পেয়েছি। কেন এলে? সাদা মানুষেরা জোর করে বেঁধে এনেছে। কেন বেঁধেছিল? দুষ্টুমি করেছিলে? জুফরেতে একটা ঢাক বানাবার জন্য কাঠ খুঁজতে জঙ্গলে ঢুকেছিলাম। ওরা 4 জন আমাকে একা পেয়ে বেঁধে এনেছে। তোমার কত বয়স ছিল? 17। তোমার মা বাবাকে জিজ্ঞেস করেনি? অপরিমেয় ক্ষোভে মেয়ের দিকে তাকিয়ে কোনটা বলল, তাদের পেলে তো তাদেরও ধরে আনতো। আমাকে কোথায় নিয়ে এসেছে তারা আজও জানে না। কোনটা তাকে নিজের ভাই বোনের কথা, স্বদেশের আরও কত কথাই বলল। আমরা তাদের দেখতে যাব না? না, আমাদের এরা যেতে দেবে না। কেন দেবে না? আমরা তো আমাদের মালিকের। নিজের ইচ্ছা মতো কোথাও যেতে পারি না। যেমন এই ঘোড়াগুলোও মালিকের। যেমন আমি তোমারও মায়ের? না না, এটা সেরকম নয়।
মিসি অ্যান বলে সে চায় আমি তার কাছে থাকি, সে আমার বন্ধু। কৃতদাস কখনো বন্ধু হতে পারে না। কেন বাবা, আমি তো তাকে ভালোবাসি। তুমি আর মা দুজনকে ভালোবাসো, তাই তো একসাথে থাকো। আমরা নিজেদের ইচ্ছায় ভালোবেসে একসাথে থাকি, কেউ জোর করে কাছে আনেনি, তাই আমরা পরস্পরের, তুমিও আমাদের। কিসি খানিকক্ষণ ভেবে বলল, আমি কখনো তোমাদের ছেড়ে যাব না। না সোনা, আমরাও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কৃতদাস বসতিতে অন্য সবার আগে, সূর্য উঠবারও আগেই কুন্টা শয্যা ত্যাগ করত। সবাই বলতো ও বেটা আফ্রিকার লোক কিনা, তাই বেড়ালের মতো অন্ধকারে দেখতে পায়। যে যাই বলুক, কুন্টা গ্রাহ্য করত না। পূর্ব দিগন্তে দিনের প্রথম আলো ফুটে উঠতেই প্রত্যহ সে আল্লাহর কাছে প্রভাতের প্রার্থনা জানাত। তারপর ঘোড়াদের দানাপানি দিত। ততক্ষণে বেল ও কিসি বড় বাড়িতে কাজ করতে যাবার জন্য প্রস্তুত। ক্ষেতের মজুরদের সর্দার কাটোও তৈরি। আডার ছেলে নোয়া ঘুম ভাঙাবার ঘণ্টা বাজাচ্ছে। নোয়া খুব গম্ভীর প্রকৃতির ছেলে। তাকে দেখে কুন্টার আফ্রিকার জালফ উপজাতির লোকেদের কথা মনে পড়ে। তারাও অত্যন্ত স্বল্পভাষী। নোয়াকে কুন্টার খুব পছন্দ। তাকে দেখে নিজের বাল্যকালের কথা মনে পড়ে যেত। কাজকর্মের ব্যাপারে ছেলেটি বড় খাঁটি, কথা কম বলেও অত্যন্ত সজাগ দৃষ্টি। কিসি আর মিসি অ্যানের খেলার হুটোপুটিতে তার নজর সর্বদাই সেদিকে থাকত। একদিন ওদের খেলার ছলে চিৎকার কলহাসির দৃশ্য কুন্টা ও নোয়া দুজনেই দেখছিল। পরে এক দীর্ঘ মুহূর্ত দুজনের দৃষ্টি পরস্পরের ওপর নিবদ্ধ হয়ে রইল। কেন? দুজনের মনে কি একই উদ্বেগ ও ভাবনা জেগেছিল? নোয়া কিসি থেকে মাত্র 2 বৎসরের বড়, তবু দুজনের মাঝে বন্ধুত্বের চিহ্ন দেখা যায় না কেন? কুন্টার বোধের অগম্য। ওয়ালা সাহেব, বেল, মিসি অ্যান এদের সবার কবল ছাড়িয়ে কিসিকে একা পাওয়া দুঃসাধ্য। শুধু রবিবার বিকালে মিসি অ্যান বাড়ি ফিরে গেলে মালিক খানিকক্ষণ বিশ্রাম করেন, আর বেল আনসুকে ও সিস্টার ম্যান্ডিকে নিয়ে যিশুর সভায় যায়। সেই সময়টুকুতে ঘণ্টা 2 কুন্টা তার কন্যাকে একা কাছে পেত। আবহাওয়া ভালো থাকলে দুজনে হাঁটতে বেরোতো। কিসি রান্নাঘর থেকে দুজনের জন্য কুন্টার পছন্দ মতো কিছু একটা খাবার সঙ্গে নিয়ে দিত। কুন্টাই কথা বলতো, কিসি শুধু কেন কেন করে প্রশ্ন করতে থাকতো। একদিন কিসি কথা শুরু করলো, মিসি অ্যান একটা কবিতা বলেছে, শুনবে? কবিতাটা শুনে কুন্টার মনে হলো অতি বাজে, বোকার মতো কবিতা। সবসময় হেসে গড়িয়ে পড়া, আদুরে, ন্যাকা, সাদা চামড়ার মেয়েটার আর কত বুদ্ধি হবে? সহসা ইচ্ছা হলো খিসিকে কোরআনের কয়েকটা স্তবক আবৃত্তি করে শোনাবে। কিন্তু না, থাক, সে তো তার কিছুই বুঝবে না। অবশেষে কুন্টা তাকে ছোটবেলায় নিও বটর কাছে শোনা অলস কচ্ছপ আর বোকা চিতাবাকের গল্পটা শোনালো। নিও বটর দুঃখময় জীবনের কথা মনে পড়ল। 2 গ্রামের বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধের সময় নিও বটর 2 শিশু সন্তানকে কেড়ে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল বেলের জীবনেও ঠিক একই ঘটনা ঘটেছিল। অল্প বয়সে তারও 2 শিশু সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। আর তার নিজের জীবনে তার মতো হাজার হাজার সন্তানকে মাতৃক্রোড় বিচ্যুত করে শিকলে বেঁধে এরা নিয়ে আসেনি। উত্তেজনায় অজানিতে তার মুখ থেকে কথা বেরিয়ে এলো, আমাদের নগ্ন করে শিকলে বেঁধে এখানে নিয়ে এসেছে, আমাদের নাম পর্যন্ত কেড়ে নিয়েছে। তোমার মতো যারা এদেশে জন্মেছে তারা নিজেদের পরিচয় পর্যন্ত জানে না, কিন্তু আমার মতো তোমারও শিরা উপসেরাই কিন্টে বংশের রক্ত, এ কথা কখনো ভুলো না। 100 বর্ষ প্রাচীন এই বংশ, মালি দেশে তার উৎপত্তি। আমাদের পূর্বপুরুষেরা ব্যবসায়ী, পরিব্রাজক এবং পুরোহিত শ্রেণীর। আমি কি বলছি বুঝতে পারছো? কিসি পরম বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়েছিল। বাধ্য মেয়ের মতো না বুঝেই বলল, হ্যাঁ বাবা। কুন্টা একটা কাঠি নিয়ে ধুলোর ওপর দাগ কেটে লিখল, কুন্টা কিন্টে, এটা আমার নাম। বাবা, আমার নাম লেখো। লেখা দেখে কিসি সম্মোহিতের মতো তাকিয়ে রইল। তারপর বলল, আমাকে শিখিয়ে দেবে? কুন্টা কঠিন স্বরে বলল, সেটা ঠিক হবে না। তোমার মাও লিখতে পড়তে জানে বটে, কিন্তু সাহেবরা জানতে পারলে মহা বিপদ হবে। এ লেখার কথা কাউকে বলো না কিন্তু। কিসি ঠোঁট ফুলিয়ে বলল, কাউকে বলবো না। কুন্টা এবার মেয়েকে আদর করে বলল, ঠিক আছে, রাগ করো না। এর পরের অমাবস্যায় তোমাকে আমার লাউয়ের খোলায় পাথর ফেলতে দেব। এতক্ষণে মেয়ের মুখে হাসি ফুটল।